দর্শক 2024-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে সেপ্টেম্বর মাসে আমেরিকা সফরে বিল ক্লিন্টন ফাউন্ডেশনের একটা প্রোগ্রামে আমাদের প্রধান উপদেষ্টা সেই আন্দোলনটাকে মেটিকুলাস ডিজাইনের আন্দোলন বলেছিলেন এবং সেই আন্দোলনের পেছনে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছিলেন এই যে সদ্য পদত্যাগ করা উপদেষ্টা মাহফুজ আলম, তাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। সেই ঘটনার পরে নানা রকমের সমালোচনা হয়েছে, অনেকে সমালোচনা করেছেন মেটিকুলাস ডিজাইন বলতে তিনি কি বোঝাতে চাইছেন, তাহলে কি এটা সরকার পতনের একটা পরিকল্পিত ব্যাপার কিনা, এই ব্যাপারের সঙ্গে বিদেশি কোনো শক্তি জড়িত কিনা, নানা রকমের আলোচনা অনেকে করার চেষ্টা করেছেন। সেই কথার 1.5 বছর পরে এসে সেই কথার আবারও প্রতিফলন আমরা দেখলাম প্রধান উপদেষ্টার বক্তব্যে, এবং নির্বাচনের তফসিল ঘোষণা পর মনোনয়নপত্র বাছাই শেষ, এখন আপিলের প্রক্রিয়া চলছে। 19 তারিখে 20 তারিখে মনোনয়নপত্র উইথড্র করার ব্যাপার শেষে তারপরে প্রচার অভিযান শুরু হবে। ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচনের মৌসুম যখন চলছে তখন নির্বাচন নিয়েও তিনি মন্তব্য করলেন এবং তরুণরা আগামীতে নির্বাচিত হয়ে এমপি হবে, মন্ত্রী হবে, এই কথা যখন বললেন তখন সেটা নিয়ে আমরা দেখছি যে বেশ সমালোচনা হচ্ছে। নির্বাচনের সময় একেবারে স্পেসিফিকলি তরুণদের এমপি হওয়া, মন্ত্রী হওয়া, এই ব্যাপারগুলো তিনি বলে নির্বাচনের যে আচরণবিধি, সেই আচরণবিধি সরকার প্রধান হিসেবে নিজেই ভাঙলেন কিনা, এরকম বক্তব্যও বিভিন্ন দিক থেকে উঠে আসছে। রাজধানীতে একটি অনুষ্ঠানে আজকে প্রধান উপদেষ্টা বেশ কিছু কথা বলেছেন, তার মধ্যে 2টা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই দুটো। হঠাৎ করে নির্বাচনের মৌসুম, তিনি কি মানে একটু মানুষ হিসেবে সহজ সরল মানুষ, তো তিনি হয়তো ভুলেই গিয়েছিলেন যে এখন নির্বাচনের মৌসুম চলছে। নির্বাচনের মৌসুমে স্পেসিফিক কোনো একটা গোষ্ঠীর এমপি হওয়া, মন্ত্রী হওয়া, শিক্ষামন্ত্রী হওয়া, এই ব্যাপারগুলো বললে সেটা নির্বাচনে পক্ষপাতিত্ব হয়ে যেতে পারে, এই ভাবনা হয়তো তার মাথায় কাজ করেনি। অনেকে একটু আগ বাড়িয়ে বেশি করে বলার চেষ্টা করছেন যে আগামী নির্বাচনে একেবারে স্পষ্টভাবেই তরুণদের অর্থাৎ এনসিপির প্রার্থীদের এক ধরনের সমর্থন দেওয়ার চেষ্টা করছে সরকার। আদতে কি হচ্ছে, কি বললেন তিনি, সেখান থেকে কি বোঝা যাচ্ছে, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। দর্শক, বলছিলাম আমাদের প্রধান উপদেষ্টার গত 2024-এর সেপ্টেম্বরে বিল ক্লিন্টন ফাউন্ডেশনে বলা বক্তব্যের আবারও নতুন করে একটা প্রতিফলন আমরা দেখলাম, এবং তরুণদের পক্ষে এক ধরনের নিজের মতামত পোষণ করা, এমপি মন্ত্রী হওয়ার ব্যাপারগুলো যখন বললেন তখন সেটা নির্বাচনকালীন সময়ে বলা যায় কিনা সেই প্রশ্ন উঠে আসছে। চ্যানেল 71-এর শিরোনাম ফটোকার্ডটা দেখলেই বুঝতে পারবেন, সেখানে বলা হচ্ছে নির্বাচনে জিতলে তরুণদের কেউ কেউ মন্ত্রীও হতে পারেন। অর্থাৎ এই তরুণ বলতে যে এনসিপির নেতাদের বোঝায়, এটা বুঝতে তো আর অসুবিধা হয় না। মূলত তিনি আজকে রাজধানীর একটি হোটেলে 3 দিনব্যাপী দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পথ নির্দেশনা শীর্ষক আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বেশ কিছু কথা বলেছেন। প্রধান উপদেষ্টা বলেন যে বাংলাদেশের যে অভ্যুত্থান হলো 2024-এ, সেই অভ্যুত্থান প্রসঙ্গে তিনি যেটা বললেন সেটা হচ্ছে যে এই ঘটনা হঠাৎ করে বিস্ফোরণ নয়, হঠাৎ করে বিস্ফোরণ নয় মানে হঠাৎ করে আন্দোলন নয়। তার মানে এই কথার মাধ্যমে তিনি আবারও বোঝাতে চাইলেন এই আন্দোলন এবং এই বিস্ফোরণের পেছনে একটা বড় পরিকল্পনা ছিল এবং একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল। এখন সেখানেই প্রশ্ন আসবে, সেই পরিকল্পনা কারা করেছিলেন, এই পরিকল্পনার পেছনে কারা ছিলেন, কারা এই পরিকল্পনায় অর্থ সহযোগিতা দিয়েছেন, দেশের ভেতরের শক্তি নাকি বিদেশি শক্তিও ছিল। বর্তমানে ইরানকে নিয়ে যে সমস্যাগুলো আলোচনা হচ্ছে, সেই প্রেক্ষিতে নতুন করে আবার মার্কিন আধিপত্যবাদের ব্যাপারগুলো উঠে আসছে, বিভিন্ন দেশের সরকার পতনের ক্ষেত্রে নানা আলোচনা আসছে। তিনি বলেছেন যে এসব ঘটনা হঠাৎ কোনো বিস্ফোরণ নয়,
শ্রীলঙ্কা ও নেপালেও এমন ঘটনা ঘটেছে, তবে ঢাকায় তা ঘটেছে আরও ব্যাপকভাবে। শ্রীলঙ্কা এবং নেপালে একই ঘটনা ঘটেছে, ঢাকায় যেটা ঘটেছে ব্যাপকভাবে ঘটেছে। এদিকে আমরা দেখেছি নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি, তিনি একদিন আগে মন্তব্য করেছেন যে বাংলাদেশ মানে নেপালকে বাংলাদেশ হতে দেব না। সেই মন্তব্যের মাধ্যমে বাংলাদেশকে এক ধরনের বিতর্কিত করার ব্যাপার উঠে এসেছে কিনা সেটা নিয়েও কিন্তু কথা হয়েছে। তার মানে বাংলাদেশে যা কিছু হচ্ছে সেটা শুভ কিছু হচ্ছে না, যেটা নেপালে তিনি হতে দিতে চান না, এবং নেপালের জেনজি প্রজন্মকে তিনি তথাকথিত জেনজি বলেও অভিহিত করেছেন। ডক্টর ইউনূস বলেছেন, সার্কের মূল ধারণা ছিল পারস্পরিক বিনিময়। সার্ক প্রসঙ্গে বেশ আগ্রহ ইদানিং দেখাচ্ছেন, যদিও যেখানে ভারতকে কাছেই পাওয়া যাচ্ছে না সেখানে ভারতকে বাদ দিয়ে সার্ক আবার নতুন করে পুনর্গঠন করে অন্যদেরকে নিয়ে করা যায় কিনা এরকম একটা চিন্তাভাবনা এই সরকারের এবং পাকিস্তানের রয়েছে বলেও অনেকে মনে করেন। ভোটের প্রসঙ্গে এবারে এসেছেন। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোটের প্রসঙ্গ টেনে প্রধান উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থান দেশের পুরনো কাঠামোকে ভেঙে দিয়েছে। তরুণরা নিজেদের জুলাই সনদ তৈরি করেছে এবং তারা মনে করে দেশের সমস্যার মূল নিহিত রয়েছে সংবিধানে। তরুণরা সংবিধান পরিবর্তন করতে চায়, সে কারণেই ভবিষ্যৎ সংবিধান নির্ধারণে গণভোটের উদ্যোগ নেওয়া হয়েছে। সংবিধান পরিবর্তনের জন্য এই গণভোট, তিনি সেটা বলছেন ওপেনলি। এই বাস্তবতায় বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নিয়ে প্রশ্ন তুলে প্রধান উপদেষ্টা বলেন, এসব বিষয় শ্রেণীকক্ষে পড়ানো হয় না, অর্থাৎ এই গণঅভ্যুত্থানের ব্যাপারগুলো শ্রেণীকক্ষে পড়ানো হয় না, অথচ তরুণরা ইতিমধ্যে নিজেদের রাজনৈতিক দল গঠন করেছে মানে এনসিপি। ভবিষ্যতে তাদের কেউ কেউ সংসদে নির্বাচিত হতে পারে, এমনকি শিক্ষামন্ত্রীর দায়িত্বও পেতে পারে। একেবারে স্পেসিফিকলি তিনি তার কথায় নির্বাচনকালীন সময়ে এনসিপির নেতা, এনসিপির নির্বাচন করা, এনসিপির নির্বাচনে বিজয়ী হলে মন্ত্রী, এমনকি শিক্ষামন্ত্রী হওয়া, এই ব্যাপারগুলো বলছেন। মানে তিনি কিভাবে নিশ্চিত হলেন যে এনসিপির নেতারা কেউ শিক্ষামন্ত্রী হবেন যদি যেতেন? সেরকম কি কোনো আলোচনা ইন্টারনালি হয়েছে যে এনসিপির বিজয়ী হলে অমুক নেতা শিক্ষামন্ত্রী হবেন, কিংবা এনসিপিতে এই মুহূর্তে শিক্ষামন্ত্রী হওয়ার মতো যে ক্যাপাসিটিটা প্রয়োজন সেরকম কোনো মানে বিচক্ষণ কোনো ট্যালেন্ট এই মুহূর্তে কি আমরা এনসিপিতে দেখছি? সেরকম বাস্তবতা রয়েছে? হ্যাঁ, মন্ত্রী তো, উপদেষ্টাও তো 3 জন হয়েছে। উপদেষ্টা হতে তো আর তেমন কোনো যোগ্যতা লাগে না, যেটা আমরা একেবারে দেখেছি। মন্ত্রী হতেও বাংলাদেশে তেমন কোনো যোগ্যতা লাগে না। বিভিন্ন সরকারের বিভিন্ন সময়ে মন্ত্রীদের যে অবস্থা আমরা দেখেছি, সেই অবস্থায় খুব একটা আশাবাদী হওয়ার কিছু নেই, এবং সেখান থেকে যে খুব বেশি বড় ধরনের পরিবর্তন হবে সেটাও মানে ধরার কোনো ব্যাপার নেই। সাম্প্রতিক মানে গতকালকে একটা প্রতিষ্ঠান নতুন করে জরিপ করেছে, যে জরিপে আমরা দেখছি যে বিএনপিকে 34.something% ভোট দিচ্ছে, এদিকে জামাত জোটকে 33% মতো ভোট দিচ্ছে, জামাত এবং বিএনপির মধ্যে পার্থক্য মাত্র 1%। এরকম একটা জরিপ গতকালকে দেখেছি। আবার গতকালকে এই জরিপ যখন দেখেছি, আজকে প্রধান উপদেষ্টার এনসিপি নেতাদের জিতে এমপি হওয়া, মন্ত্রী হওয়া, শিক্ষামন্ত্রী হওয়া, এই ব্যাপারগুলো নতুন করে প্রশ্ন তৈরি করতে পারে, যেটা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তৈরি করেছে। সেই প্রশ্নটা আরও বেশি জোরদার হতে পারে যে নির্বাচনকালীন সময়ে নির্বাচন প্রভাবিত হতে পারে এরকম বক্তব্য প্রধান উপদেষ্টার দেয়া উচিত হলো কিনা, কিংবা এই বক্তব্য আদৌ নির্বাচনকে প্রভাবিত করতে পারে কিনা, সেই নৈতিক আলাপও হতে পারে। হয়তো যুক্তি আসতে পারে যে এই বক্তব্য কোনোভাবেই নির্বাচনকে প্রভাবিত করার বক্তব্য নয়। প্রধান উপদেষ্টা আরও বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা মৌলিকভাবে চাকরি কেন্দ্রিক, যা তিনি ভুল মনে করেন। শিক্ষার উদ্দেশ্য কেবল চাকরির জন্য মানুষ তৈরি না। তাহলে কোটা আন্দোলন কেন হলো? চাকরি যদি শিক্ষার মানে মূল উদ্দেশ্য যদি চাকরিই না হবে, এবং তার প্রিয় তরুণ প্রজন্ম যদি মনে করেন যে চাকরির জন্য শিক্ষা নয়, তিনি যেটা উদ্যোক্তার কথা বলেছেন যে শিক্ষা ব্যবস্থার লক্ষ্য হওয়া উচিত তরুণ উদ্যোক্তা এবং পরিবর্তনের কারিগর হিসেবে গড়ে তোলা, চাকরি প্রার্থী নয়,
তাহলে এই যে শেখ হাসিনা বিরোধী আন্দোলন হলো, সেই আন্দোলনটা তো মূলত কোটা বিরোধী আন্দোলন। মুক্তিযোদ্ধা কোটা রাখা যাবে না, মুক্তিযোদ্ধার দুই গালে জুতা মারো তালে তালে, এরকম মিছিলও আমরা দেখেছি। সে যাই হোক, সেটা বাদ। কিন্তু এটা তো ছিল কোটা বিরোধী আন্দোলন, যে ওই চাকরি চাকরি চাকরি। কিন্তু তারপরে দেখেছি যে যারা চাকরির জন্য আন্দোলন করলেন, কোটা বিরোধী আন্দোলন করলেন, তারা কেউ চাকরির অপেক্ষা করলেন না, কিংবা বিসিএস এর পরীক্ষায় অনেকে অংশগ্রহণ করেছিলেন, পরবর্তী পরীক্ষায় আর অংশগ্রহণ করলেন না। তারা এক একজন উপদেষ্টা হয়ে গেলেন, তারা এক একজন রাজনীতিবিদ হয়ে গেলেন, এবং রাজনীতিবিদ হয়ে মানে যার সব থেকে ভাঙা বাড়িটা ছিল, তিনি এক বছরের মাথায় সব থেকে বড়লোক মানুষটা এলাকার হয়ে গেলেন। এই যে ব্যাপারগুলো, তার মানে হচ্ছে যে মানে তারা এতটাই বড় উদ্যোক্তা হয়ে গেছে, যদিও তাদের বিভিন্ন জনের পেশা বিভিন্ন রকমের। আমরা দেখছি যে এই যে উদ্যোক্তা হওয়ার ফর্মুলা, সেই উদ্যোক্তা হওয়ার ফর্মুলাটা কিন্তু আমরা শুধুমাত্র বিগত 16 মাস ধরে নয়, প্রধান উপদেষ্টা যখন গ্রামীণ ব্যাংক নিয়ে কাজ করেছেন তখনও ওই উদ্যোক্তা হওয়ার ব্যাপারটাই মূলত প্রচার করেছেন। কিন্তু গ্রামীণ ব্যাংক কাকে কতটা উদ্যোক্তা করেছে বাংলাদেশে, সেই প্রশ্ন অনেকেই করেন। অনেকে বলেন গ্রামীণ ব্যাংকের ঋণ নিয়ে উপকারের পরিবর্তে বিপদে পড়েছে মহিলারা, এরকম বাজে সমালোচনা করার চেষ্টাও অনেকে করেন। যেহেতু প্রধান উপদেষ্টা এখন অনেকের চক্ষুশূল হয়েছেন, রাজনৈতিক কারণে অনেকের চক্ষুশূল হয়েছেন, সেই কারণে গ্রামীণ ব্যাংকে আরও বেশি নেগেটিভভাবে উপস্থাপন করা হয়, ব্যাপারগুলো ঘটে। এই যে বক্তব্য, অনেক বক্তব্যই দিয়েছেন, অনেক বক্তব্যের মধ্যে আমরা যেতে চাই না। মূলত তিনি যে ব্যাপারটা বললেন, ওই 24 সেপ্টেম্বরে যেটা বলেছিলেন যে এটা একদিনে হয়নি, এটার পেছনে একটা পরিকল্পনা ছিল। এবার আবারও 1.5 বছর পরে এসে তিনি আবারও একটা অনুষ্ঠানে দেশের মাটিতে এবার বলছেন যে এটা হুট করে হয়নি, এটার পেছনে একটা পরিকল্পনা ছিল। সেখানেই প্রশ্ন আসে যে পরিকল্পনাটা কি মাহফুজ আলম করেছিলেন, যাকে তিনি মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন, নাকি সেই প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে গেছে? আরেকটা ব্যাপার হচ্ছে যে যেটা বললাম, যে তরুণরা দল করেছে, এনসিপি দল করেছে, তারা ইলেকশন করছে, এমপি হবে, মন্ত্রী হবে। এই ব্যাপারগুলো নির্বাচনকালীন সময়ে, যখন নির্বাচন চলমান, তখন বলাটা নির্বাচনে কোনো একটা পক্ষের হয়ে যাওয়ার মতো হয়ে গেল কিনা, সেই ব্যাপারটা বিবেচনা করবেন হয়তো। সেই বিবেচনা করার বিনীত আহ্বান থাকবে। পাশাপাশি মানুষও হয়তো আলোচনা করবে যে ব্যাপারটা নির্বাচনকে প্রভাবিত করার ব্যাপার হয়ে গেল কিনা, নাকি এ ধরনের বক্তব্যে আদতে নির্বাচন প্রভাবিত হয় না। আসসালামু আলাইকুম। আগামী 12ই ফেব্রুয়ারি যেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, আমি সম্ভাবনার কথা বলছি, তার কারণ এখনো অনেক ধরনের সন্দেহ সংশয় রয়েছে। যদি নির্বাচনটি হয়ও, সেই নির্বাচন আসলে কি ধরনের হতে যাচ্ছে, বিএনপি নেতৃত্ব কি তা আঁচ করতে পারছে? আমাদের ধারণা অবশ্যই হয়তো কোথাও কোথাও তারা কিছুটা হলেও আঁচ করতে পারছেন। তার কারণ তাদের মধ্যে তো অনেক ধরনের, মানে এই দলটির মধ্যে অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ রয়েছেন। আমরা জানি না তারা কতটা অনুধাবন করতে পারছেন এই নির্বাচন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মেট্রোপ্লাস ডিজাইনের অংশ হিসেবে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই ধরনের কথা কিংবা প্রশ্ন কিন্তু এখন অনেক দিক থেকে উচ্চারিত হচ্ছে। তার অনেক নমুনাও আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে। 1991 তো তার মেট্রোপ্লাস ডিজাইন ছিল না। মানুষের ধারণা ছিল, গণমাধ্যমের যে বিশ্লেষণ সবকিছুই বলছিল যে আওয়ামী লীগ চলে আসবে, কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে বিএনপি সরকার গঠন করলো। এই নির্বাচনে মানুষ যে ভাবছে বিএনপি খুব সহজেই সরকার গঠন করতে পারবে, কিন্তু যদি উল্টোটা হয়, জামাত নেতৃত্বাধীন জোট যদি সরকার গঠন করে, অবাক হওয়ার কিছু থাকবে? নিশ্চয়ই অবাক হওয়ার কিছু থাকবে না। তার কারণ হচ্ছে তার নানান ধরনের লক্ষণ আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে। জামাত নেতৃত্বাধীন জোটে এনসিপি রয়েছে, সেই এনসিপির পক্ষে খোদ সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে প্রচারণা চালাচ্ছেন। এটা কিভাবে সম্ভব? আসিফ মাহমুদ, সজীব ভুইয়া কিংবা মাহফুজ আলমরা সরকারে ছিলেন, তারা উপদেষ্টা পদে ছিলেন। অনেকের আপত্তি ছিল যে এনসিপির প্রতিনিধি হয়ে তারা সরকারে থাকে কিভাবে, একটা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনকে সামনে রেখে তারা পদত্যাগ করেছেন। কিন্তু করলে কি হবে? তারা তাদের সবচেয়ে বড় প্রতিনিধি খোদ ডক্টর মোহাম্মদ ইউনূসকেই এই সরকারে রেখে গেছেন নিশ্চিন্তে। সরকারের প্রধান হয়ে নোবেল লরিয়েট অধ্যাপক যদি
সেই তরুণদের দলের পক্ষে কথা বলেন নির্বাচনের অংশ হিসেবে, তাহলে বিষয়টি কেমন দাঁড়ায়? একেবারে স্পষ্টভাবে তিনি তো এই কথাগুলো উচ্চারণ করছেন। আমি আপনাদের উদাহরণ দিই, মঙ্গলবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে একটি অনুষ্ঠান ছিল, সেটি হচ্ছে যে উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা 2026 এই শিরোনামে দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন ছিল। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান অতিথি ছিলেন। তিনি কি বললেন সেখানে? তিনি বললেন যে তরুণদের রাজনৈতিক দল রয়েছে, তাদের অনেকে নির্বাচনে জিতে আসবেন, তিনি অনেকটাই নিশ্চিত। কে জিতে আসবেন না আসবেন যখন এই বিষয়ে নিশ্চয়তা দেওয়া হয়, সেখানে তো তিনি স্রেফ তাদের পক্ষেই কথা বললেন, তাদের পক্ষে নির্বাচনী প্রচারণা চালালেন পক্ষান্তরে। এনসিপি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের দল, এটা তো সব জায়গা থেকে উচ্চারিত হচ্ছে অনেক আগে থেকেই, এবং নির্বাচনের তফসিল ঘোষণার পরে কোন সরকার প্রধান এই ধরনের মন্তব্য করতে পারেন কিনা, সেটি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে কিনা, কার ঘাড়ে কটা মাথা যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে শোকজ করবেন এই তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে? তিনি বলেছেন যে এটি আশাবাদ, এটি আশাবাদ নয়। এবং আরো একটি প্রমাণ দেই, ডক্টর বদিউল আলম মজুমদার নির্বাচন সমস্যা কমিশনের প্রধান ছিলেন, তিনি সরকারের খুবই ঘনিষ্ঠ, বলা যায় যে সরকারের পার্ট, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার সেই সরকারের পার্ট। তিনি কি বলছেন? তিনি বলেছেন মানে দেশের নির্বাচনী ট্রেন ট্রাকে উঠে গেলেও নির্বাচন নিয়ে শঙ্কা আছে। তিনি শঙ্কার কথা বলছেন। কেন বলছেন? কোন জায়গা থেকে বলছেন? এ ধরনের নানান সিমটম আমাদের সামনে উপস্থিত হচ্ছে বলেই তো তিনি এই কথাগুলো বলছেন, যদিও কথাটা তিনি একটু অন্যভাবে বলেছেন। তিনি একদিন আগেই বরিশালে একটি অনুষ্ঠানে যে মন্তব্য করেছেন আরেকটু আপনাদের বলি। তিনি বলছেন যে সহিংসতায় লিপ্ত না হলে এবং এমপি হওয়ার জন্য অপকৌশল বন্ধ করলে সুষ্ঠু ও সুন্দর নিরপেক্ষ নির্বাচন সম্ভব। নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তারা কি বলছেন? তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই একটি নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য। এই যে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার তো কোনো অবস্থাতেই কোনো গ্রামারেই পড়ে না যেটি নিরপেক্ষ সরকার। বদিউল আলম মজুমদার যেই কথাটি বলেছেন তার অর্থ কি? আমরা তো জানি যে আদালতের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অটো রিইনস্টল হয়েছে সংবিধানে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে। তবে রাজনৈতিক দলগুলোর আপত্তির মুখে আদালত একটি পর্যবেক্ষণ দিয়েছিল বা বলেছিল যে এই ব্যবস্থা 14 সংশোধনী থেকে কার্যকর হবে। এটা একটি নির্দেশনা, পর্যবেক্ষণ, যেহেতু হাতে সময় কম। কিন্তু এটি তো আর আইনের অংশ নয়, সংবিধানের অংশ নয়। ইচ্ছা করলেই যে কোনো সময় যে কোনো মুহূর্তে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে এই ব্যবস্থার অধীনেই নির্বাচন হতে পারে, খুব স্বাভাবিক। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা, তিনি দক্ষিণ এশিয়া বিষয়ক সম্মেলনে আরো কয়েকটি কথা বলেছেন, মানে শিক্ষা বিষয় যে সম্মেলন, যেমন নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রতিষ্ঠান ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে কি মন্তব্য করেছিলেন 2025 সেপ্টেম্বরের দিকে, 2024 সম্ভবত। সেখানে তিনি বলেছিলেন যে 5 আগস্টের যে ছাত্র আন্দোলন এটি খুব গোছালো ছিল, আগে থেকেই গোছানো ছিল, এমনকি লোকজন জানতো না যে কারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন, অর্থাৎ সবই হয়েছে খুব গোপনীয়তার সঙ্গে। এবং সেই প্রোগ্রামে আপনাদের মনে আছে সাবেক উপদেষ্টা মাহফুজ আলমকে তিনি মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। সেই একই কথা তিনি এই শিক্ষা বিষয়ে দক্ষিণ এশীয় সম্মেলনে পুনর্ব্যক্ত করলেন। তিনি বললেন যে 5 আগস্টের আন্দোলন হঠাৎ কোনো বিস্ফোরণ ছিল না, এটি ছিল পূর্ব পরিকল্পিত। অর্থাৎ কোটা বিরোধী আন্দোলনের নামে যেই অভ্যুত্থানের প্রাথমিক পর্ব শুরু হলো সেটি স্রেফ ছিল একটি উপলক্ষ, কোনো নীতি নৈতিকতা, কোনো দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে এই আন্দোলনের সৃষ্টি হয়নি। এটি ছিল এই অভ্যুত্থানের প্রস্তুতি পর্ব অথবা প্রাথমিক পর্ব। প্রস্তুতি শুরু হয়েছে গোপনে গোপনে অনেক আগে থেকেই। এখন অনেক কিছুই বের হচ্ছে, অনেক কিছু স্পষ্ট হয়ে উঠছে। কারা এই আন্দোলনের নেতৃত্ব ছিল, কি উদ্দেশ্য ছিল, দেশকে কোথায় নিয়ে যাওয়া হবে। এবং এই আন্দোলনে
পশ্চিমাদের পক্ষ থেকে কত টাকা বিনিয়োগ করা হয়েছে সে কথাও অনেকের কাছে পরিষ্কার। ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সেই প্রশ্ন তো অনেকে উঠছে অনেকের কাছ থেকে, এবং এই প্রশ্ন তো অনেক আগে থেকে ওঠা শুরু হয়েছে। এই আন্দোলনে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে কত টাকা বিনিয়োগ করেছেন সেগুলো নিশ্চয়ই আস্তে আস্তে বের হবে সবকিছুই। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে এই নির্বাচন যে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যদি হয় আর কি, এটুকু কেউ যদি বলেন নিশ্চয়ই ভুল কিছু বলা হবে না। অতএব সাবধান, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।